ছদ্মবেশে চৌধুরী বাড়িতে এসে সবকিছু বলে দিলে কম্পাসের কাছে হাত জোড় করে ক্ষমা চায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহানকে কম্পাসের শেষ শেষ কাজ করার জন্য ডেকে আনলে তখন বিহান সেখানেই সে কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করে কম্পাসের এরকম এরকম করে মৃত্যুটা মেনে নেব? আমি তো কম্পাসের মৃত্যু এভাবে চাইনি। আমি তো চাইনি যে কম্পাস আমার জীবন থেকে এভাবে চলে যাক। আমি তো ওকে ভালোবাসি, ওকে আমি বলতে পারিনি। আমি তো ওকে বলতে চেয়েছিলাম, বলেছিলাম যে কাল সকালে আমি ওকে সবটা বলে দেব, কিন্তু কিন্তু ও কি করে আমাকে এভাবে এভাবে ফাঁকি দিয়ে চলে গেল? আমি এটা মেনে নিতে পারবো না। তখন তখন রুদ্র বারবার বিহানকে বলতে থাকে, বিহান ভাই তুই এভাবে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? এভাবে ভেঙে পড়লে তো হবে না। আমাদের তো কম্পাসের শেষ কার্যটা সমাধান শেষ করতে হবে, তাই না? তাহলে তা না হলে তো মেয়েটা অনেক কষ্ট পাবে। এরপরে এরপরে মুক্তি বলতে থাকে, হ্যাঁ বিহান সবটাই শেষ ঠিকঠাক ভাবে করে নে, তা না হলে তো এমনিতেই কম্পাসের অপঘাতে মৃত্যু হয়েছে, এটার জন্য আমাদের বাড়িতে কোনো অশুভ ছায়া নেমে আসতে পারে। এ কথা শুনে রেগে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, আচ্ছা মুক্তি, তুই এরকম কথা কি করে বলতে পারিস? তুই কি করে বলতে পারছিস যে আমাদের বাড়িতে অশুভ ছায়া নেমে আসবে? কেন, তোর কি কোনো সমস্যা সন্দেহ হচ্ছে, নাকি তুই আগে থেকে কিছু জেনে আছিস? তখন এ কথা শুনে দেখা যায় তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস ঋতু? তখন ঋতুটা বলতে থাকে, হ্যাঁ বলছি, অবশ্যই বলছি। তুই যেভাবে যেভাবে কথাগুলো শুনতে চাইছিস ঠিক সেভাবেই তোকে কথাগুলো বলা হচ্ছে। এরপরে দেখা যায় মোনালিসা এসে বিহানকে বলতে থাকে, বিহান আমি জানি যে কম্পাসের এরকম মৃত্যুটা তোমরা কেউ মেনে নিতে পারছো না। আমিও কখনো চাইনি যে কম্পাসের এভাবে এভাবে চলে যাক। আমি তো ওকে দেখতে পাইনি, ঠিক আছে, ওর সঙ্গে আমি বারবার বারবার রিভেঞ্জ নিয়েছি, কিন্তু আমি কখনো চাইনি ও এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাক। আর এই সময়টাতে প্লিজ তুমি আমাকে দুচ্ছাই করো না, আমাকে তোমার পাশে থাকতে দাও, তোমার তোমার সেবা করতে দাও। তখন এ কথা শুনে মেঘমালা বলতে থাকে, আচ্ছা আচ্ছা মোনালিসা, তোমাকে না বিহান বলেছিল তুমি এ বাড়িতে আসবে না? তুমি তবে এ বাড়িতে কেন এসেছো? যেছে এ বাড়িতে, আমরা তো তোমার সাহায্য চাইনি। তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ বড় বৌদি, আমাকে আমাকে বিহানের সঙ্গে কথা বলতে দাও। ঠিক তখনই দেখা যায় দরজায় একজন আগন্তুক এসে দাঁড়িয়ে বলতে থাকে, আমি কি ভিতরে আসতে পারি? এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমার আমার করার কিচ্ছু নেই মা, আমাকে আমাকে একটু তোমাদের আড়ালে থাকতেই হবে। আমি এখানে যদি ছদ্মবেশ না নিয়ে একদম সোজাসুজি চলে আসতাম, তবে তো এখানে এখানে যারা তো আমাদের শত্রু তারা সবাই আমাকে চিনে ফেলতো, ওরা তো সতর্ক হয়ে যেত, তাই না? তাই আমাকে এই ছদ্মবেশ নিয়ে এখানে এসে তো সবার সবার উদ্দেশ্যটা ধরতে হবে। এরপরে দেখা যায় ঋতুজা ভালো করে লোকটিকে দেখে মনের মধ্যে কিছু একটা ডাউট হতে থাকে। মনে মনে বলতে থাকে, কেমন যেন আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে লোকটি দরজায় এসে দাঁড়ানো মাত্রই আমার শরীরটা পুরো হিম হয়ে গেল। মনে হলো আমার খুব কাছের মানুষ এসে আমার সামনে দাঁড়িয়েছে। এরপরে দেখা যায় বিহান বিহান কম্পাসের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে রুদ্র বলতে থাকে, কে ভাই আপনি এখানে এখানে কি চান? তখন তখন কম্পাস বলতে থাকে, আসলে আমার কোনো যাবার জায়গা নেই, আমাকে প্লিজ একটু এই বাড়িতে আশ্রয় দেবেন, আমাকে আমাকে এই বাড়িতে থাকতে দেবেন। তখন রুদ্র বলতে থাকে, আসলে আমাদের বাড়িতে একটা একটা শেষ কার্যের অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে এখানে আপনি থাকতে পারেন, সমস্যা নেই, কিন্তু কিন্তু তারপরে মা ডিসিশন নেবে আপনাকে এই বাড়িতে থাকতে দেবে কিনা। এরপরে কম্পাস সেখানে এসে কম্পাসের শ্রাদ্ধের কাজে বসে পড়ে। এরপরে দেখা যায় তখন দেখা যায় কম্পাস মোনালিসার এরকম এরকম বিহানের প্রতি ভালোবাসা দেখে আর সহ্য করতে পারে না। এরপরে মেঘমালা ঋতুজাকে বলতে থাকে, মা তোমার কি কিছু মনে হচ্ছে বলো তো? তখন তখন ঋতুজা বলতে থাকে, যেমন কিসের কথা বলছো তুমি বলো বৌমা? তখন তখন মেঘমালা বলতে থাকে, এই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমাদের কম্পাস ছদ্মবেশে এসেছে। এই কথা শুনে ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক ধরেছো, আমারও ঠিক তাই মনে হচ্ছে, আর আমার চোখ কখনো ভুল করবে না। সম্ভব বিশেষ করে কম্পাসের ব্যাপারে আমি কিছুতেই ভুল করতে পারি না। আমার বিশ্বাস এটা কম্পাস। আমি আমি এখন কিছু বলতে পারছি না, কিন্তু আমি কম্পাসের সঙ্গে পরে কথা বলে নেব। তবে তবে আমার আমার মনটা একটু শান্ত হলো যে আমাদের কম্পাসের কিছু হয়নি, আমাদের কম্পাস সুস্থ আছে। এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে থাকলে কম্পাস ইশারা করে বলতে থাকে, মা চিন্তা করো না, আমি আমি আছি। তোমার মেয়ের কিছু হয়নি, তোমার মেয়ে তোমার কাছে ঠিক ফিরে এসেছে। তুমি তুমি একদম ভয় পাবে না। তোমার মেয়েকে
কেউ কখনো তোমার থেকে দূরে করে দিতে পারবে না। তখন তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় ঋতুজা। ঋতুজা মনে মনে বলতে থাকে, আমাকে আমাকে এরকম অ্যাক্টিং করতে হবে, তা না হলে ওরা বুঝে যাবে যে কম্পাস আসলে বেঁচে আছে আর আমি সেটা জানি। এরপরে দেখা যায় বিহান বিহান কাঁদতে থাকে আর বলতে থাকে, কম্পাস তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি এভাবে কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি এখনো তোমাকে বলিনি। আমি তোমাকে সবটা বলতে চাই। আমাকে আমাকে বলার সুযোগ দাও প্লিজ, তুমি ফিরে এসো। তখন তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, বিহান স্যার, আই এম সরি। আমি যদি এখন আপনাকে সবার সামনে আপনার সঙ্গে কথা বলি, তবে ওরা সবাই বুঝে যাবে, সবাই সবাই সতর্ক হয়ে যাবে। তাই আমি কিচ্ছু বলতে পারছি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক ঠিক আপনার সঙ্গে সময় বুঝে দেখা করে নেব। এরপরে দেখা যায় তখন দেখা যায় শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেলে তখন তখন মোনালিসাকে বিহান চলে যেতে বললেও মোনালিসা সেখান থেকে যায় না। মোনালিসা বিহানের পাশাপাশি ঘুরঘুর করতে থাকে। এটা সহ্য করতে পারে না কম্পাস। কম্পাসের জেলাসি ফিল দেখে হাসতে থাকে মেঘমালা ও ঋতুজা। তখন তখন মেঘমালা বলতে থাকে, মা, যদি কম্পাস এখন নিজের পরিচয় থাকতো না, দেখতে মোনালিসার কি অবস্থা করে, এই মোনালিসাকে কি করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন তখন ঋতুজা বলতে থাকে, সময় আসুক না বড় বৌমা, অবশ্যই অবশ্যই মোনালিসাই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বাড়িতে মোনালিসার কোনো জায়গা হবে না। এরপরে দেখা যায় কম্পাস কম্পাস ঋতুজাকে ইশারা করে একটি একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে আসে। সেখানে আসে মেঘমালা ও ঋতুজাকে কম্পাস বলতে থাকে, মা, এসবের পেছনে মোনালিসার হাত আছে, আর সঙ্গে আছে মুক্তিমাসীয় সেনাপতি। কিন্তু কিন্তু আমি এত সহজে সবার সামনে আসতে চাই না। যদি সবার সামনে আসি, তবে তবে আমি বুঝতে পারবো না যে এটা এটা সত্যি এরা তিনজন মিলে করেছে, নাকি এর উপরেও কোনো বড় মাথা কাজ করছে। যদি যদি কাজ করে থাকে, সেটা কে, আমার শত্রু নাকি চৌধুরী পরিবারের শত্রু, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, একদম ঠিক বলেছিস মা, আমাদের আমাদের সবটা খুঁটিয়ে দেখতে হবে। কারণ কারণ এরা এরা আর আর শুধরাবার নয়। অনেকবার ওদেরকে আমরা আমরা অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু আর নয়। মোনালিসাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু মোনালিসা নিজের সুযোগটা কাজে লাগায়নি। ও বারবার অপরাধ করে চলেছে। আর বিহানের পাশে পাশে কি করে ঘুরঘুর করছে দেখতে পাচ্ছিস। ও ভেবেছে তোকে বিহানের জীবন থেকে সরিয়ে দিয়ে ও বিহানের জীবনে এন্ট্রি নেবে। কিন্তু কিন্তু কম্পাস, মা, বিহানকে তোর সত্যটা বলে দেওয়া দরকার। তা না হলে ছেলেটা আমার একদম শেষ হয়ে যাচ্ছে জানিস। খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে। ও শুধু কাঁদছে আর বলছে, আমি কম্পাসকে ভালোবাসি। কম্পাসকে আমি কথাটা বলতে পারিনি। তখন কম্পাস বলতে থাকে, মা, আমি 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 রাতে ওর কাছে যাব, তুমি চিন্তা করো না। আমি রাতে ওর সঙ্গে দেখা করব, ওকে সবটা খুলে বলবো। এরপরে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে মা, তুই এই বাড়িতেই থাক, কিন্তু কোনোভাবে যেন কেউ বুঝতে না পারে যে তুই কম্পাস। এরপরে দেখা যায় কম্পাসকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয় ঋতুজা। তখন তখন দেখা যায় রাত্রি হলে মোনালিসা বিহানের ঘরে আসলে তখন বিহান মোনালিসাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। এরপরে জানালা বেয়ে বিহানের ঘরে চলে আসে কম্পাস। কম্পাস বিহানের কাছে আসলে কম্পাসকে দেখে বিহান অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, কম্পাস, তুমি এসেছো। আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি। তুমি আমার কাছে অবশ্যই থাকবে। এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে বিহান। তখন কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, একটু আস্তে কথা বলুন, কেউ যেন বুঝতে না পারে যে আমি আমি আপনার কাছে এসেছি, আমি বেঁচে আছি। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, কেন তুমি বেঁচে আছো কিন্তু সবার আড়ালে থাকতে চাও কেন কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমাকে তো সব সত্যটা সবার সামনে আনতে হবে, তাই না? এসবের পিছনে মোনালিসা মুক্তিমাস্টার সেনাপতি আছে। ওখানে ওখানে সেনাপতি আমাকে ফোন করে ডেকেছিল, আর সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম যে মোনালিসা মুক্তি ও সেনাপতি ওখানে আড়ালে দাঁড়িয়ে আছে। আর সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য ওরা আগে থেকে কেমিক্যাল রেখেছিল। শিবু কাকাও বেঁচে আছে, তুমি শিবু কাকাকে নিয়েও চিন্তা করো না। তখন তখন বিহান বলতে থাকে, আমি আমি মোনালিসাকে কিছুতেই ছাড়বো না। কম্পাস, তুমি এক্ষুনি চলো, আমি মোনালিসা ও মুক্তিমাসিকে শাস্তি দেবো। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ দেবো, কিন্তু কিন্তু এর আগে আমাদের জানতে হবে যে এত বড় একটা প্ল্যান শুধুমাত্র এরা তিনজনে মিলে করেছে, নাকি এদের ওপরে বড় কোনো মাথা কাজ করছে, সেটার ব্যাপারেও আমাকে জানতে হবে। যদি যদি সেটা হয়ে থাকে, তবে তবে সেই মাথাটাকে
আগে আমাদের ধরতে হবে, তা না হলে চৌধুরী পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি যদি শত্রুটা আমার না হয়ে চৌধুরী পরিবারের হয়, তবে তো তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, তাই না বিহান স্যার? তখন বিহান বলতে থাকে, একদম ঠিক বলেছো, কিন্তু কিন্তু তুমি এভাবে আমাকে আমাকে না বলে আড়ালে চলে গিয়েছিলে, জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম। কম্পাস, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি এই কথাটা বলতে পারিনি। আমি আমি ভেবেছিলাম তোমাকে আমি কথাগুলো বলবো, কিন্তু তার আগে তুমি আমার পাশ থেকে উঠে চলে গেলে, আর এরপরে এমন একটা খবর সংবাদ পেলাম যে তুমি আর নেই। এটা ভেবে আমি নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। তখন তখন কম্পাস বলতে থাকে, তা আপনি তবে স্বীকার করছেন যে আপনি কম্পাস ভৌমিককে ভালোবাসেন, তাই না? তখনই বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আর কতবার বলবো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এবার আর বলতে কোনো দ্বিধা নেই। আর তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, বিহান চৌধুরী কম্পাস ভৌমিককে ভালোবাসে, এই কথাটা বলছে বিহান চৌধুরীর ইগোতে বাজছে না? তখন বিহান বলতে থাকে, কম্পাস, সবসময় কিন্তু ইয়ারকে ভালো লাগে না। তুমি তুমি আমাকে ভালোবাসো তো, তাই না? তখন কম্পাস বিহানকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, হ্যাঁ বিহান, আমি তোমাকে ভালোবাসি, আমি আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তখন তখন দেখা যায় তো কম্পাস কম্পাস আবার বলে ওঠে, বিহান স্যার, আমাদের কিন্তু সবটা সবটা সাবধানে করতে হবে। আপনাকে কিন্তু বুঝতে দিলে হবে না যে কম্পাস ভৌমিক বেঁচে আছে। আপনাকে এমন ভাবে থাকতে হবে সবাই যেন বুঝতে পারে যে কম্পাস আসলেই মৃত। তখন তখন দেখা যায় বিহান কম্পাসকে ধমক দিয়ে বলতে থাকে, তুমি আমাকে বিহান স্যার বলছো কেন? বিহান বলেই ডাকবে, যেরকম করে মোনালিসার সঙ্গে রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে বিহান বলে ডাকতে, তুমি করে বলতে, ঠিক সেভাবেই বলবে, ঠিক আছে? এরপরে যেন আর বিহান স্যার না শুনে। তখন তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আমি আমি আপনাকে বিহান বলে রেখেছিলাম বলে আপনারই তো কত হেজিটেট হয়েছিল, তবে এখন এখন আবার নিজেই বলছেন কেন? কি ভালোবাসা যাচ্ছে, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় বিহান লজ্জা পায়। বিহান বলতে থাকে, কম্পাস, বাড়াবাড়ি করো না। এরপরে কম্পাস বিহানের কাছে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায়, সেখানে গিয়ে ঘুমাতে থাকে। এরপরে এরপরে দেখা যায় সকালবেলা মোনালিসাকে বিহান বলতে থাকে, মোনালিসা, তুমি এ বাড়িতে কি করছো? তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে না আমি বলেছিলাম তুমি এ বাড়িতে আসবে না? তখন মোনালিসা বলতে থাকে, আমি আমি তোমাকে তোমাকে সান্ত্বনা দিতে এসেছি বিহান। তুমি তুমি এখানে এখানে এভাবে একা একা থাকলে ট্রমাটাইজড হয়ে যাবে। তো কম্পাস এখন নেই, কম্পাস আর আমাদের মাঝে নেই। এখন এখন তোমাকে সামলানোর দায়িত্ব আমার। তোমাকে যদি না সামলাই, তোমার যদি ক্ষতি হয়ে যায়, তখন কি হবে? ঋতুজা আন্টিকে কে সামলাবে বলো? তখন তখন দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, আচ্ছা আচ্ছা মোনালিসা, আপনি তুমি যদি সবটা সবটা সত্যি না বলো, তবে যদি তোমাকে তোমাকে কোনোভাবে কম্পাসের ভূত এসে চেপে ধরে, তখন কি হবে বলো তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মোনালিসা বলতে থাকে, তার মানে আপনি কি বলতে চাইছেন? আর আপনি কে? আপনি এসব ব্যাপারে কেন কথা বলছেন আমাদের মাঝখানে? তখন কম্পাস বলতে থাকে, আমি সবটা জানি যে কম্পাস ভৌমিকের মৃত্যুর পেছনে কে কে আছে, কার কার হাত আছে। কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। তখন তখন দেখা যায় কম্পাস নিজের মুখোশ খুলে ফেলার বলতে থাকে, কম্পাস ভৌমিককে মারা এতটাও সহজ নয় মোনা ম্যাডাম। তখন তখন দেখা যায় মোনালিসা কম্পাসের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, কম্পাস, আমাকে ক্ষমা করে দে। আমি আমি এটা করতে চাইনি, বিশ্বাস কর। আমাকে আমাকে মুক্তিমাসী ও সেনাপতি বিহানকে পাবার লোভ দেখিয়েছিল, আমাকে ভয় দেখিয়েছিল, আমাকে আমাকে তোকে মারার জন্য অ্যাপ্রিসিয়েট করেছিল, কিন্তু আমি কখনো চাইনি তোকে আমি এভাবে মেরে ফেলবো। কারণ কারণ তুই যতই বলিস আমি তোকে যতই ঘৃণা করি, তারপরেও তো ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোকে আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। তখন তখন মোনালিসার কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি তুমি এরকম একটা জঘন্য কাজ কি করে করলে মোনা ম্যাডাম? তুমি তো নিজেকে ক্রিমিনালে তৈরি করে ফেলেছো। তখনই বিহান মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি মোনালিসা, ছি, তুমি এতটা নীচ! তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, যে তোমার জন্য এত কিছু করলো, তোমাকে এত বছর ধরে টক্সি দিয়ে এসেছে, আর তাকে তুমি এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, শোনো, তুমি যদি মুক্তিমাসি এদেরকে সবাইকে আমার ব্যাপারে কিছু বলো, তবে কিন্তু তোমাকে আমি সত্যি এমন অবস্থা করব না, তুমি আর কখনো কখনো বিহানের ধারে কাছেও আসতে পারবে না, নিজে উঠে দাঁড়াতে পারবে না। তখন তখন এই কথা শুনে মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি বলবো না যে তুই বেঁচে আছিস, আমি আমি সত্যি বলবো না, কিন্তু আমাকে ছেড়ে দে বিহান, আমাকে আমাকে ছেড়ে দাও। আমি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখন তখন দেখা যায় এই কথা শুনে বিহান বলতে থাকে, শোনো মোনালিসা, আমি তোমাকে আবারও বলছি, তোমার আর আমার মাঝে কিছু হবার নয়, কিছু হবে না। তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবাসি বিহান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন
তখন মোনালিসা কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না মোনা ম্যাডাম, তোমাকে এটা বুঝতে হবে। ও এখন শুধু কম্পাস ভূমিকেই ভালোবাসে, আর সেই মেয়েটা হচ্ছে আমি। তাই আমি আমি কিছুতেই তোমাকে আর বিহানকে এক হতে দেব না। বিহানের কে তুমি আর কখনো পাবে না মোনা ম্যাডাম। তুমি এখন নিজের জীবনটা নতুন করে সুন্দর করে শুরু করো। তুমি যদি চাও তবে আমি আর বিহান মিলে তোমার জন্য একটা ভালো পাত্র দেখতে পারি। ভালো পাত্র দেখে তোমার আর বিহানের তোমার আর সেই ছেলেটির বিয়েটা সম্পূর্ণ করে দিতে পারি। তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, আমি কিছুতেই বিহানকে ছাড়া অন্য ছেলের হতে পারবো না।